So I am going to record this. This is our fifth free class of this free course. And in this class, first of all, I'm going to talk about practical use of প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করা হয়ে থাকে ডে টু ডে লাইফের কনভারসেশন, স্পিকিং, ইভেন রিটেন ইংলিশে, অর্থাৎ বাই সারা প্যাসিভের ব্যবহার কিভাবে হয়ে থাকে। এরপর আমি আপনাদের সেন্টেন্স ট্রান্সলেশন দেখাবো এবং কিভাবে আপনারা ইংলিশে সার্টেইন টপিকের উপর কনভারসেশন করতে পারেন। যেখানে এই প্যাসিভ রিলেটেড বাক্য থাকে সেখানে আমাদের কনভারসেশন করতে গেলে, স্পিকিং করতে গেলে প্রবলেম তৈরি হয়, সমস্যার সৃষ্টি হয়। কেন সমস্যার সৃষ্টি হয়? প্যাসিভ রিলেটেড বাক্যগুলো ডিরেক্ট ব্যবহার, বাই ছাড়া ব্যবহার আমরা জানি না, এবং এই ডিরেক্ট ব্যবহার না জানার কারণে ইনস্ট্যান্টলি আমরা কথা বলতে পারি না। আপনারা জাস্ট ক্লাসটা একটু দেখেন, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন, একটু ধৈর্য রাখবেন, লাস্ট পর্যন্ত থাকবেন, ধৈর্য রাখবেন। আপনি ইমাজিন করতে পারবেন এই প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত বড় একটা জায়গা দখল করে আছে, এবং এইটা সম্পর্কে আপনার কনসেপ্ট না থাকার কারণে আপনি ইংলিশে কথা বলতে পারছেন না। জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। দেখেন, এখানে আমরা যদি একটু ডেফিনেশনটা দেখি, বলছি কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাক্য বলে। মানে ভয়েস মানে কি? ভয়েস মানে বাক্য, বাক্য মানে স্পিচ, মানে আমার কথা, এই সেন্টেন্স, এই যে আমি যা বলছি এটাই আমার ভয়েস, তাই না? তো এই বলছে যে এই ভয়েসটা মূলত দুই ভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে যেখানে সাবজেক্ট সক্রিয় থাকে, সাবজেক্ট অ্যাক্টিভ থাকে। যেমন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। অর্থাৎ কেউ কোনো কাজ করে থাকে, একটা প্রত্যেকটা বাক্যে এরকম সাবজেক্ট থাকে, সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করে। আর প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, তাকে প্যাসিভ বলে। অর্থাৎ এই বিষয়টা কেমন, এটা অনেকটা কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের কাছে, বাট খুব সহজে আমি আপনাদের বোঝাবো, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। দেখেন, এই যে আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। আমরা প্যাসিভ বলতে ঠিক এই ধরনের বাক্যগুলোকেই চিনে থাকি বা জেনে থাকি, বাট এইভাবে আমি আপনাদেরকে প্যাসিভ কিন্তু দেখাবো না। আজকের যে ক্লাসটি আমি নিব, এভাবে প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখাবো না। প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখতে হবে। আপনারা এই ধরনের গ্রামেটিক্যাল পার্ট বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়। এই ট্রানজিটিভ ভার্বই তো আপনি চেনেন না, তো এই স্ট্রাকচার পড়ে, এই ধরনের রুলস পড়ে, মনে করেন আপনি ভয়েসের একটা চ্যাপ্টার যে কোনো গ্রামার বই থেকে পড়তে যান, এইগুলো আপনি পাবেন। হ্যাঁ, অবজেক্ট সাবজেক্টের পরিবর্তন, আই থাকলে মি হয়, দে থাকলে দেম হয়, হি থাকলে হিম হয়, এগুলো আপনার অনেক কিছু দেখবেন, অনেক কিছু দেখবেন। অর্থাৎ আমরা প্যাসিভ করি কিভাবে? এইভাবে। আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই বাক্যটাকে আমি যদি বলি যে এটা আপনি প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করেন, তো আপনি কি বলবেন? আপনি এইভাবে করবেন যে রাইস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা, রাইস ইজ ইটেন বাই মি। আমরা ঠিক এইভাবে প্যাসিভ করি, কিন্তু এই প্যাসিভটা আমরা করব না, আমরা ডিরেক্ট প্যাসিভের ব্যবহার দেখব। এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা কি জানেন? আমি কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমি লিখবো একটা ব্ল্যাঙ্ক পেজে, আপনারা আগে সেইটা একটু দেখার চেষ্টা করবেন, সেইটা একটু বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, ডিরেক্ট প্যাসিভটা কি, খুব সহজে বোঝেন। প্র্যাকটিক্যাল লাইফের কিছু বাক্যের সাথে যদি আমরা এটাকে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে মনে রাখতে পারবো, ধরে রাখতে পারবো। এই যে আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, আমি প্রতিদিন রাত 10টায় ক্লাস নেই, বা আমি আমার পেইড বেসের স্টুডেন্টসদের যখন ক্লাস নেই, মনে করেন আমি নোটিশটা ইংলিশে দিব যে আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? আমি যদি আপনাদের এইভাবে বলি, আপনাদের আজকের ক্লাসটি আমি রাত 10টায় নিব, তাহলে ইংলিশটা এরকম হয় না? দেখেন তো, আই উইল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এরকম বাক্য আমরা তো লিখবো না। এটা কোন টেন্স? যারা টেন্স বোঝেন, ফিউচার ইনডিফিনিট, উইল প্লাস টেক, কি লিখলাম? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সবই ঠিক আছে, কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, মনে করেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আরো অনেক অ্যাডমিন আছে, যদি আরেকজন নোটিশটা দিয়ে দেয়, সে যদি এইভাবে বলে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে,
তখন ইংলিশ কি হবে বলতে পারবেন? আপনাদের আজকের ক্লাসটি আজ রাত 10টায় নেওয়া হবে, এই বাক্যটি কিভাবে আপনি ইংলিশে করবেন চেষ্টা করে দেখেন তো। বলা হচ্ছে যে আপনাদের আজকের ক্লাসটি আজ রাত 10টায় নেওয়া হবে, অর্থাৎ আমি ক্লাস না নিয়ে যদি অন্য কাউকে দিয়ে ক্লাস নেওয়া হয়, আমিই নোটিশ দিব, তো ক্লাসটা অন্য একটা টিচারকে দিয়ে নেওয়া হবে। তো এই জন্য আমি কথাটা এইভাবে বলছি, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। এই যে আপনারা আমার কাছে ক্লাস করতে আসছেন, অনেকে আসছেন আজকে একদমই নতুন, আগে কখনো দেখেননি, অনেকেই আছেন না একদমই নতুন। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনি প্রশ্ন করছেন যে এই গ্রুপে কিসের ক্লাস হয়, এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, ক্লাস কখন শুরু হয়, ক্লাস কি প্রতিদিন হয়, আজ কি ক্লাস হবে? একটা বাক্য আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন? এই প্রত্যেকটা বাক্য প্যাসিভ রিলেটেড, প্রত্যেকটা বাক্য, আমি যে কয়টা বাক্য বললাম কি কি বলেছি বলেন তো? এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, আজ কি ক্লাস হবে, আজকের ক্লাস কখন শুরু হবে। একটা বাক্য আপনি ইংলিশে করে আমাকে দেখেন, আপনি পারবেন না। আপনি নিজে করার চেষ্টা করে দেখেন, আপনি বেঁধে যাবেন, পারবেন না। ছোট ছোট তিনটা বাক্য বলছি। এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, ক্লাস কখন শুরু হয়, ক্লাস কি প্রতিদিন হয়, আজ কি ক্লাস হবে। একটা বাক্য আপনি করেন, পারবেন না, বিশ্বাস করেন। কেন জানেন? এখানে সাবজেক্ট হচ্ছে ক্লাস, আপনি ফোকাস করছেন কার উপর? ক্লাসের উপর। আপনার দরকার কি? আপনি এখানে আসছেন আমাকে দেখতে আসছেন নাকি ইংরেজি শিখতে আসছেন? কেউ কেউ দেখতে আসছেন, কেউ কেউ ইংরেজি শিখতে আসছেন। আপনার দরকার কি? ল্যাঙ্গুয়েজটা শেখা না আমাকে দেখা? আমাকে দরকার না, ইংলিশটা দরকার। আপনার দরকার ইংলিশটা, ভাষাটা শেখা, যে শেখায় শেখাক, যেভাবে শেখায় শেখাক, আমার ওই ভাষাটা শিখতে পারলে হচ্ছে, ক্লাস করতে পারলে হচ্ছে, ইংলিশটা শিখতে পারলে হচ্ছে। অর্থাৎ আমি যখন সাবজেক্টের উপর ফোকাস না করে অবজেক্টের উপর বেশি ফোকাস করব, যখন আমি সাবজেক্টের উপর ফোকাস না করে আমার যে জিনিসটা দরকার, আমার যে কর্ম, যে অবজেক্ট যেটা লাগবে, সেটার উপর যদি বেশি ফোকাস করে সেটাকেই সাবজেক্টে নেই, তখনই তাকে আমি প্যাসিভ ভয়েস বলছি। অর্থাৎ আমি যদি এইভাবে কথাটা বলি, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, ইংলিশ কি জানেন? ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. অ্যাট 10 p.m. টুনাইট। হ্যাঁ, বা জাস্ট টুডে টুনাইট যাই বলেন না কেন। So, যে যে বিষয়টা আমি মূলত আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই দেখেন উইল টেক, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর উইল বি প্লাস টেকেন এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কেন এরকম হলো? এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমি, মানে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে। বাট এখানে সাবজেক্ট হচ্ছে ক্লাস। এই ক্লাসের কি কোনো হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে কথা বলতে পারে? ক্লাস কি দৌড়াতে পারে? না। ক্লাস এটা একটা নিষ্ক্রিয় একটা বস্তু, একটা থিংস, সেটাকে আমি শুরুতে রাখছি। যে ক্লাস নিবে, কে নিবে, সেটা এখানে মেনশন করা নেই। আমি কিন্তু এখানে কোনো বাই মি, বাই হিম, বাই হার লিখিনি। কে ক্লাস নিবে, কার দ্বারা ক্লাস হবে, সেটা নেই। আপনার যেটা দরকার সেটার উপরে আপনি ফোকাস করছেন, সেটা হচ্ছে ক্লাস। তো যখন এই রকম নিষ্ক্রিয় কোনো থিংস সাবজেক্টের স্থানে চলে আসে, তখন প্যাসিভের স্ট্রাকচার মেনটেন করতে হয়। আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার আছে, আমি গত ক্লাসগুলোতে বলেছি। 18টার মতো মডেল, সেমি মডেল আছে। এই 30টা স্ট্রাকচারেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে প্যাসিভের। এবং এইটা না জানলে, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার মনে হবে আমি তো গ্রামার বুঝি, আমি টেন্স বুঝি, শব্দ অর্থও জানি, সব পারার পরেও কেন ইংলিশে কথা বলতে পারছি না? জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস অফ প্যাসিভ ভয়েস, আর কিছুই না। এই প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে বড় একটা জায়গা দখল করে আছে। আমরা আমাদের ডে টু ডে লাইফের প্রচুর কথাবার্তা, কনভারসেশন বাংলায় যখন করি, প্যাসিভ মেনটেন করে বলি। বাট আমরা অনেকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার শিখি, কিন্তু সেটা ট্রান্সফরমেটিভ ওয়েতে, এরকম একটা অ্যাক্টিভ দেওয়া আছে, এটা থেকে তুমি প্যাসিভ করো। বাট না, আপনাকে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখতে হবে, বাই ছাড়া প্যাসিভের ব্যবহার শিখতে হবে, যে প্র্যাকটিসটা অ্যাজ ইউজুয়াল আমরা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে করি না। কেউ বোঝেন? করি না আমরা। দেখেন আমি আরেকটা সেন্টেন্স লিখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। তার আগে আমার এই প্রশ্নটার উত্তর দেন। আমি যদি মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিব, এখন আমার লিঙ্কটা দিতে লেট হচ্ছে, আপনারা অনেকে ইনবক্সে মেসেজ করেন না যে স্যার আজকে কি ক্লাস হবে, আজকের ক্লাস কখন শুরু হবে? এই কথাটা ইংলিশে বলেন তো। আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে বা কখন শুরু হবে, ইংরেজিতে করার চেষ্টা করেন তো, ভেবে দেখেন তো পারেন কিনা। আমাদের আজকের ক্লাসটি
কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংলিশে কি হবে? ইজ দ্যার এনিওয়ান হু ক্যান সে? আমি আনমিউট করে দিচ্ছি, বলেন। আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এটার ইংলিশ কি? কে বলতে পারবেন? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংলিশে ট্রান্সলেট করেন। ইজ দ্যার এনিওয়ান? আনমিউট করে কথা বলেন। পারবেন, বলতে পারবেন কেউ? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? স্যার, আমি বলতে চাচ্ছি স্যার, when will our class be taken today? আপনি কি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট? জাকারিয়া? না, our class will be taken today. ও আচ্ছা, ঠিক আছে, ফ্রি ক্লাসে। ওকে, গুড। স্যার, যুক্ত হব ইনশাল্লাহ। ওকে, গুড। ক্লাস টুডে। দেখেন, আপনি যেটা বলছেন জাকারিয়া সাহেব, আপনারটা কারেক্ট আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, এই বাক্যটার ইংলিশ হচ্ছে এইটা, যে ওয়েন, আগে ডাবল বেস ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব উইল, এরপর সাবজেক্ট আওয়ার ক্লাস, এরপর বি ভার্বটা বসে। অনেকে উইল বিটা সাবজেক্টের আগে দিয়ে দেয়, কিন্তু না, বিটা সাবজেক্টের পরে থাকে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি, যদি বলি নেওয়া তাহলে টেক, যদি বলি শুরু হবে তাহলে স্টার্ট। সো টেকেন টুডে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, এই বাক্যটার বাংলা হচ্ছে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে। বলুন তো কি বললাম? ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এইটা কতজন ইনস্ট্যান্টলি এই কারেক্ট অর্ডার মেনটেন করে বলতে পারে? এটা তো শুধু লিখলে হবে না, আপনাকে কিন্তু ইনস্ট্যান্টলি বলতে হবে, কনভারসেশনে বলতে হবে। কতজন সেটা পারে? আগে ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনি একবার ভেবে দেখেন, আপনি কি এটা ইনস্ট্যান্টলি বলতে পারেন? কিন্তু বাক্যটা কিন্তু খুবই সিম্পল, এই ধরনের বাক্য কিন্তু আমরা বাংলায় বলেই যাচ্ছি হরহামেশা। এখন কেন এরকম স্ট্রাকচার আমি লিখলাম? আমার সাবজেক্টটা কি? ক্লাস। এটা হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, এটার কোনো হাত পা আছে? এটা নিজে নিজে কোনো কাজ করতে পারে? আমি যদি বলতাম যে স্যার আপনি কখন ক্লাস নেবেন, ওয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস, এটা সহজ। ওয়েন উইল ইউ টেক আওয়ার ক্লাস, এটা সহজ। কিন্তু এইভাবে ডিরেক্টলি সবাই কথা বলে না, সম্মান প্রদর্শন পূর্বক বা যে কোনো ওয়েতে হোক, জাস্ট এইভাবেই তো আপনারা কথা বলেন, তাই না? যে আজকে ক্লাস আছে, স্যার আজকের ক্লাস কখন হবে, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? এরকম ভাবে আপনারা কথা বলছেন ইনডাইরেক্টলি। যখন এই যে ইনডাইরেক্টলি কথা বলছেন, ওই সাবজেক্টের উপর, আই মিন অবজেক্টের উপর ফোকাস করছেন, কর্মের উপর ফোকাস করছেন, সেইটাকে যখন সাবজেক্টের পজিশনে রাখছেন, সেটাকেই প্যাসিভ ভয়েস বলে। আগে চেনেন প্যাসিভ জিনিসটাকে। আমরা কিন্তু প্যাসিভ সেন্টেন্স কোনগুলো, এইটাই রিকগনাইজ করতে পারি না, এইটাই আইডেন্টিফাই করতে পারি না। আগে এটা আইডেন্টিফাই করা শেখেন, তারপরে ব্যবহার শিখবেন, অনেক কিছু শিখবেন। প্যাসিভ ভয়েসের ক্লাস ওই গতানুগতিক ধারায় আমি করাই না। আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করে আসছেন তারা জানেন আমি প্রত্যেকটা বিষয় আমি কিভাবে বোঝাই। দেখেন, আমি আরেকটা বাক্য লিখি। মনে করেন আমি, প্র্যাকটিক্যালি বোঝেন, এখন আমার অফিস রুমে বসে আপনাদের ক্লাসটা নিচ্ছি। আমার বাসায় একটা বেডরুম পরিষ্কার করা দরকার, আমার যে বেডরুমটা সেটা পরিষ্কার করা দরকার। এখন আমি বাসায় আমার আম্মুকে কল দিলাম। আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা, বোঝেন। আমি মাকে কল দিয়ে বলছি, মা, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? বলতে পারেন এই বাক্যটার ইংলিশ কি? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার তো বেডরুমটা পরিষ্কার করার দরকার ছিল। সো রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, ইংলিশ কি জানেন? দেখেন, হ্যাজ রহিমা, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। বোঝার চেষ্টা করবেন, হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এই বাক্যটা কোন টেন্সে লিখেছি বলতে পারেন? এটা কিন্তু প্যাসিভ না, এখানে তো রহিমা অ্যাক্টিভ। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্যাসিভ না কিন্তু। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি বলছি যে রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে, এবার আমার আম্মু ওই পাশ থেকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। তাহলে ইংলিশ কি? রহিমা হ্যাজ ক্লিনড দ্য, রহিমা হ্যাজ ক্লিনড দ্য রুম। রহিমা ঘরটা পরিষ্কার করেছে। কি লিখলাম? রহিমা হ্যাজ ক্লিনড দ্য রুম। রহিমা হ্যাজ ক্লিনড দ্য রুম অর্থ কি? রহিমা ঘরটা পরিষ্কার করেছে। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর উপরেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখেন, বোঝেন প্যাসিভ কাকে বলে, প্যাসিভের ব্যবহার আমরা কেন করি। আমরা আগে এই জিনিসটা বুঝবো। আমি যে কোনো বিষয় পড়ানোর আগে এই বিষয়টা আমরা কেন শিখবো, এইটা কিন্তু আমি বারবার বলি, আপনাদের মনে মনে আছে কিনা, যে আমি যে একটা বিষয় শিখতেছি, আমি বলছি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। কিসের জন্য প্যাসিভের উপর ভিত্তি করে আমার কথা বলা লাগবে? কেন আমি প্যাসিভ নিয়ে কথা বলবো? প্যাসিভ রিলেটেড সেন্টেন্স কেন প্র্যাকটিক্যালি ব্যবহার করবে স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে, সেইটা বোঝেন আগে। আমি মাকে কল দিয়ে কি বললাম? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? মা বলছে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। এখন বোঝেন, এই যে আমি যে আমার মায়ের কাছে কলটা দিলাম,
কিসের জন্য কল দিলাম? আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য দিলাম, নাকি ঘরের খোঁজ নেওয়ার জন্য দিলাম? আমার দরকার কোনটা, রহিমা নাকি আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানা? বোঝেন কিন্তু প্যাসিভ কেন ব্যবহার করি আমরা? আমি যে আমার মাকে কল দিয়ে বললাম যে মা, আমার বেডরুমটা তো পরিষ্কার করার দরকার ছিল, তো রহিমা কি সেটা পরিষ্কার করেছে? আমার বাসার একটা কাজের মেয়ে, তার নাম রহিমা। কিন্তু আমি যে কলটা দিলাম, কলটা কেন দিলাম, রহিমার জন্য না ঘরের জন্য? আমার দরকার কাকে? ঘরকে। তাহলে আমি যদি ওই রহিমাকে স্কিপ করে ঘরটাকে প্রাধান্য দেই, আমার ঘরটাই যদি দরকার হয়, ঘরটাকে আমরা কি করি, শুরুতে নিয়ে চলে আসি। প্যাসিভ মূলত এইটাই, মানে আমরা শুরুতে এমন কিছু নিয়ে আসতেছি যেগুলো ইনঅ্যাক্টিভ, যেগুলো ইনঅ্যাক্টিভ। যেটা অ্যাক্টিভ সেটার বেশি প্রয়োজন আমার নাই, আমার প্রয়োজন যেটা ইনঅ্যাক্টিভ সেইটা। এই ধরনের ওয়ার্ড গুলো যখন শুরুতে চলে আসে, তখন কথাগুলো প্যাসিভে চলে যায়। অর্থাৎ আমি যদি কথাটাকে একটু ঘুরায় বলি, আমি যদি আমার আম্মুকে এরকম করে ফোন করে বলি যে আম্মু, আমার তো বেডরুমটা পরিষ্কার করার দরকার ছিল, তো ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? বলেন তো বাংলাটা কি বললাম? ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? আমরা এইভাবে কথা বলি না? দেখেন ইংলিশটা হচ্ছে হ্যাজ দ্য রুম বিন ক্লিন। বলেন তো কি বললাম? হ্যাজ দ্য রুম বিন ক্লিনড? ওই পাশ থেকে আমার আম্মু উত্তর দিচ্ছে যে হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে। এভাবে কথা বলি না আমরা? কি বলি? দ্য রুম হ্যাজ বিন ক্লিন। এই হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। আর জাস্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। তো এই যে হ্যাজ দ্য রুম বিন ক্লিন অথবা দ্য রুম হ্যাজ বিন ক্লিন, এই যে আমি এটা বসালাম, এই যে আমি এটা লিখলাম, কেন লিখলাম? আমার সাবজেক্ট কে এখানে? সাবজেক্ট হচ্ছে রুম। রুম কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? না। কিন্তু আমার খোঁজ নেওয়া দরকার ওই রুমের, এই জন্যই আমি রুমটাকেই সাবজেক্টে রাখলাম। আমার দরকার কি, যে আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানা। সে যে করে করুক, সেটা আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে, আমার কাজের মেয়েও করতে পারে, একজন করলে হলো। আমার দরকার আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানা। অনেকে আছেন না বাইরের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, মনে করেন আপনি বিদেশে থাকেন, বাংলাদেশে একটা বাড়ি তৈরি করতেছেন। এখন বাংলাদেশে আপনার যে ইঞ্জিনিয়ার, যে কন্ট্রাক্টর বাড়ির, তাদের সাথে আপনি অলওয়েজ যোগাযোগ রাখেন। আপনি কল দিয়ে বলছেন, কি ইঞ্জিনিয়ার সাহেব, আমার বাড়ির কাজ কত দূর? দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে? ঘরের ভিতরে কি রং করা হয়েছে? আমরা এই ধরনের কথা বলি না? একবার ভেবে দেখেন, আমরা কি বলি যে এই রাজমিস্ত্রি কি কাজ করতেছে? আমি তো এই রাজমিস্ত্রিকে চিনি না। আমার, আমি চিনি জাস্ট কন্ট্রাক্টরকে। তো আমি তো কন্ট্রাক্টরকে এটা বলতে পারতেছি না ওইভাবে ডাইরেক্টলি, বা ইঞ্জিনিয়ারকে যে আপনি কি এটা লাগিয়েছেন। ওরা তো ইঞ্জিনিয়ার লাগায় না, ওই কন্ট্রাক্টর লাগায় না, লাগায় রাজমিস্ত্রিরা। তাদের আমি চিনি না, মানে যারা অ্যাক্টিভ থাকে আমি তাদেরকে চিনি না, তাদেরকে আমি মেনশন করছি না। আমার যেটা কর্ম, আমার যেটা অবজেক্ট, সেটার উপরে ফোকাস করে আমি কথা বলছি। আমি বলছি যে আমার ঘরের দরজাটা কি লাগানো হয়েছে, দেয়ালগুলোতে কি রং করা হয়েছে। আমরা বলি না এইভাবে কথা? এই ধরনের কথা আপনি যখন ইংলিশে বলবেন, মানে বলতে যাবেন, আপনি বেঁধে যাবেন। কেন? কারণ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমরা করি না। কেউ কি কোনো কিছু বুঝতে পারছেন আমার কথাগুলোর? এনিথিং এলস কিছুই বুঝতে পারছেন আপনারা এই পর্যন্ত যতটুকু বললাম? হ্যাঁ, বলেন তো, কোনো কিছু কি বুঝছেন? জাস্ট প্যাসিভ জিনিসটা কি, প্যাসিভটা কেন ব্যবহার করি, কোন সেন্সে, কোন মুহূর্তে, কোন সিচুয়েশনে ব্যবহার করি, জাস্ট এইটা একটু আগে বোঝেন। এইটা একটু বোঝেন, এটা কিন্তু অনেক জটিল একটা টপিক। আমাদের টিচাররা মুখস্থ বিদ্যার উপর পারদর্শী করে এটা শেখায় বা পড়ায়, শুধু মুখস্থ করতে বলে, এটা বলা সেটা বলা সেটা, এটা বলা সেটা বলা সেটা, এরকম হয়ে যায়। কিন্তু প্যাসিভটা বোঝার অনেক কিছু আছে, যে প্যাসিভটা কি আসলে আগে আমাকে বুঝতে হবে। মনে করেন আপনি বাংলাদেশ থেকে বাইরের একটা কান্ট্রিতে গেলেন, আপনি ইংল্যান্ডে গেলেন, লন্ডন শহরে গিয়ে আপনার কিছু মাছ কেনা দরকার। আপনি মাছ খুঁজবেন, মাছের বাজারে যাবেন, সুপার শপে না গিয়ে মাছের বাজার থেকে মাছ কিনবেন। ওই দেশের নেটিভস কাউকে গিয়ে আপনি জিজ্ঞাসা করছেন, এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ। আমার কিছু মাছ কেনা দরকার। সো কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? বলেন তো কি বললাম? আপনি বড় একটা বাজারে গেছেন, তো আপনি বলছেন যে এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, ইংলিশে করে দেখান তো। আমার সাবজেক্ট কে? আমার লাগবে কে? মাছ। মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? না। নিজে নিজে দৌড়ে আসতে পারে বিক্রি হতে? না। মাছের বিক্রেতারা মাছ বিক্রি করবে। তো আমার কি মাছের বিক্রেতাকে দরকার না মাছ দরকার? আমার দরকার কোনটা? আমি আনবো কাকে? মাছ। তাহলে আমি সাবজেক্টে,
রাখবো কাকে? মাসকে। প্রাধান্য দিব কাকে? মাসকে। তো মাস কি? একটা ইনঅ্যাক্টিভ অবজেক্ট। যখন একটা ইনঅ্যাক্টিভ বিষয়কে আমি প্রাধান্য দিচ্ছি, সাবজেক্টের স্থানে রাখছি, তখনই ওইটা প্যাসিভ হচ্ছে। আমি কি বলছি? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় বলতে পারেন? ইংলিশ কি জানেন? ওয়ার আর ফিশ, বা ফিশেস বলা যায়, প্লুরালে ফিশও হয়, কোনো সমস্যা না। ওয়ার আর ফিশ সোল্ড, সেল মানে বিক্রি করে, এর পাস্ট পার্টিসিপল সোল্ড ইন দিস। স্ট্রাকচার নিয়ে পরে কথা বলছি, বাট আগে সেন্সটা বোঝেন। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট? ওয়ার আর ফিশ সোল্ড, আর প্লাস সোল্ড, এম ইজ আর প্লাস ভি থ্রি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। একটা অনুষ্ঠানের জন্য আপনি ফুল কিনবেন, প্রতিটা ডিভিশনাল সিটিতে ফুলের একটা আলাদা বাজার থাকে না, একটা মার্কেট থাকে না? আপনি ঢাকা শহরে ফুল মার্কেট আছে না? আপনি জাস্ট একটা মার্কেটে গেলেন, আপনার যে কোনো একটা অনুষ্ঠানের জন্য আপনার ফুল দরকার, বাজারে যে কোনো একটা দোকানদারের কাছে আপনি জিজ্ঞাসা করলেন যে আঙ্কেল, এই বাজারে ফুল বিক্রি হয় কোথায়? আমার তো কিছু ফুল কেনা দরকার, তো একটু বলতে পারেন কোথায় ফুল বিক্রি হয় এখানে? আমরা বলি না এই কথাগুলো? আপনি ইংলিশে করেন, পারেন কিনা? পারবেন না। কেন জানেন? ওইটা প্যাসিভ ভয়েস। ওয়ার আর ফ্লাওয়ার্স সোল্ড ইন দিস মার্কেট? এই মার্কেটে কোথায় ফুল বিক্রি হয়? তো ভেবে দেখেন কথাগুলো কতটা প্র্যাকটিক্যাল, কতটা সিম্পল, কতটা সাবলীল, কতটা বেশি এই ধরনের কথা আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে পারি না, জাস্ট প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। এই যে বাক্যটা লিখলাম, ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, এটা লেখার জন্য কি আমি কখনো বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি, বাই হিম, এগুলো হবে? কোথাও বাই মি বসাইছি আমি? না। কেন? এগুলো ডিরেক্ট প্যাসিভ, এটা বাই ছাড়া প্যাসিভের ব্যবহার। এইটা যখন আপনি শিখতে পারবেন, বিশ্বাস করেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার পূর্ণতা পাবে। আর এটা যখন আপনি শিখতে পারবেন না, আপনি নিজেও জানেন না বা জানবেন না, বুঝতে পারবেন না যে আপনি কেন ইংলিশ পারেন না। কেন জানেন? আমি যদি বলি হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, এটা প্যাসিভ করেন তো। এটা অনেকেই আপনারা করতে পারবেন যে আ লেটার, এল ই আ লেটার ইজ রিটেন বাই হিম, একটা চিঠি লেখা হয় তার দ্বারা, এই যে একটা অ্যাক্টিভ আছে, আমি এটার প্যাসিভ করলাম। আপনারা এগুলো করতে পারবেন, কিন্তু ডিরেক্ট প্যাসিভ আপনি করতে পারেন যেটা আপনি ব্যবহার করেন আপনার কনভারসেশনে, আপনার কমিউনিকেশনে, আপনার রাইটিং এ, সেটা কিন্তু আপনি করতে পারেন না। কিন্তু আপনি নিজেও জানেন না কিন্তু যে ওইটা আপনি পারেন না তা, কারণ আপনি তো জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্যাসিভ ভয়েস একটা টপিক, এটা আমি পারি, এইভাবে এটা করতে হয়, এই যেটা লিখলাম। তার মানে ওইটা সম্পূর্ণ অজানা থেকে যাচ্ছে আপনার কাছে। বাট ওইটাই, ওই ডিরেক্ট প্যাসিভের ব্যবহার অনেক বড় একটা জায়গা দখল করে আছে। আমি যখন ফার্স্ট ইংলিশ শেখা শুরু করছিলাম, আমি এখান থেকে 10 বছর আগেও, আমি যখন নিউজ পেপার পড়তাম, নিউজ পেপার প্রচুর অ্যানালাইসিস করতাম, ডেইলি স্টার, ডেইলি সান গুলো, তো আমি বুঝতাম না যে আমি কেন পারতেছি না, আমার কেন হচ্ছে না। এই প্যাসিভ রিলেটেড বাক্যই আমার কাছে সব থেকে বড় ভয়, বড় বাধা হয়েছিল। বাট এইটাই আমার কাছে এখন সব থেকে বড়, মানে কি বলবো, সব থেকে প্রিয় বিষয়। আমি এইটাই সব থেকে ভালো বোঝাতে পারি যদি কেউ আমার কাছ থেকে বুঝে নিতে পারে। তো এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ফাংশনটা বুঝতে হবে। আপনি শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে গেলেন, গ্রামে গিয়ে দেখছেন কি, ঈদের ছুটিতে আপনি গ্রামে গেছেন, তো গ্রামে গিয়ে দেখলেন কি যে সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে আপনাদের গ্রামে। আপনার বন্ধুর সাথে আপনি নামাজ পড়তে গেলেন, বন্ধুকে জিজ্ঞাসা করলেন, বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস্ক, খুব সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের গ্রামে? আপনার ফোকাসটা কার উপর বলেন তো? মসজিদের উপর। আপনার কি এইটা লাগবে যে কে তৈরি করেছে? না, আপনি দেখছেন কি, মসজিদ, তাহলে গুরুত্ব দিবেন কার উপর? মসজিদের উপর। সাবজেক্ট কি হবে? মসজিদ। তাহলে মসজিদ কি নিজে নিজে তৈরি হয়েছে? নিজে নিজে তৈরি হতে পারে? কেউ একজন তৈরি করেছে, যে কেউ তৈরি করেছে, বাট কে করেছে, কারা করলো, আমার অত দরকার না। আমি দেখতেছি একটা মসজিদ, আমি ওইটা সম্পর্কে জানতে চাচ্ছি। তো আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করলেন যে বন্ধু, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? বলতে পারবেন ইংলিশ কি হবে? বলেন তো, যে কেউ, আপনারা বলেন তো। এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু বাংলায় বলি, বাট ইংলিশে বলতে যান আপনি বেঁধে যাবেন। বলেন কি হবে? জি ভাইয়া, পারবো ইনশাল্লাহ। বলেন, পারবো ভাইয়া। বলেন, বলেন, কি হবে এটা? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? হ্যাঁ, কি হবে? When the most has been built. when the mosques have been built, না, এরকম না। দেখেন, বোঝার চেষ্টা করেন, এই ফাংশন গুলো বুঝতে হবে। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, when, এটা ঠিক আছে, আগে ডাবল বেস ওয়ার্ড। এবার আমি যদি বলি হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, when has the মস, এরপর হচ্ছে বিন, তারপর হচ্ছে বিল্ড। দেখেন, বোঝেন? আপনার হ্যাভ বিন বিল্ড এরকম বলে ফেলছেন না, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার,
হ্যাজ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকবে, এরপর বিন বলবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বিল্ট। ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট এর বাংলা অর্থ হচ্ছে এই মসজিদটা কবে তৈরি হয়েছে। তো এইটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে বলেন, একবার এবার ভেবে বলেন। আর যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করি, মানে বাংলাটা যদি এরকম থাকতো যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, তখন ইংলিশ কি হয়? ওয়েন অজ দ্য মস বিল্ট, ওয়েন অজ দ্য মস বিল্ট, অজ ওয়ার প্লাস ভি থ্রি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। একবার আপনারা ইমাজিন করে দেখেন যে এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহার জানা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কতটা গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখেন এই যতটুকু দেখালাম এর থেকে। হ্যাঁ, তো যাই হোক, এরপর আমি যেটা নিয়ে কথা বলবো, প্রত্যেকে একটু মনোযোগ দেন। প্যাসিভের ফাংশনটাকে বুঝতে হবে, প্যাসিভের ফাংশন না বুঝলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। দেখেন, আমাদের টেন্সের সাথে প্যাসিভ ভয়েসের যে পার্থক্যটা, সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা যদি একটু নেওয়ার চেষ্টা করি, ইট উইল বি বেটার ফর আস। বোঝার চেষ্টা করেন। আহ প্রতিটা টেন্স এবং প্রত্যেকটা মডেল, ইভেন প্রত্যেকটা সেমি মডেলে প্যাসিভের একটা রিভার্স স্ট্রাকচার আছে। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়ান প্লাস অবজেক্ট। আমাকে একটু টাইম দেন এখানে, তারপর আমি আবার প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতেছি। অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স আছে, আমি সবই দেখাবো আপনাদের, জাস্ট একটু সময় দেন। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়ান প্লাস অবজেক্ট। আই প্লে ফুটবল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনারা অনেকেই চেনেন এটা, তাই না? ভি টু প্লাস অবজেক্ট, আই প্লেড ফুটবল। আমাদের টেন্স মানে কি কি বলছিলাম? ভার্বের ফর্মেট চেঞ্জ। আমি ফুটবল খেলেছিলাম, সাবজেক্ট কে? আমি, সাবজেক্ট অ্যাক্টিভ। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, তাই না? এই যে তিনটা ইনডিফিনিট টেন্স, বাট এই তিনটা ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি একটু দেখেন। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। অ্যাম ইজ আর কোথায় বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। ভি থ্রি কোথায় বসে? পারফেক্ট টেন্স গুলোতে বসে। কিন্তু সেইগুলো ইনডিফিনিট টেন্সে চলে আসতেছে যখন আমার কোনো একটা প্যাসিভ সেন্টেন্স হচ্ছে। প্যাসিভ মানে কি? এমন কোন বাক্য যে বাক্যের সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। যেমন বলছে যে ফুটবল ইজ প্লেড বাই মি, মানে ফুটবল ইজ প্লেড, বাই মিটা বাদ দেন। ইজ প্লেড মানে কি? খেলা হয়। ফুটবল খেলা হয়, মানে ফুটবলে কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? না। কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। তো ফুটবল তো ইনঅ্যাক্টিভ, এই জন্য ইজ প্লেড। তো দেখেন, একটু আগে বলছেন, তারপর আমি বলছি, অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, মানে প্যাসিভ রিলেটেড প্রত্যেকটা বাক্যে মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, ভি থ্রি ফর্মে হয়। অ্যাক্টিভের ক্ষেত্রে কিন্তু এই ভি থ্রিটা জাস্ট পারফেক্ট টেন্স গুলোতে বসে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে যে টেন্সই হোক না কেন, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? ওয়াজ আর প্লাস ভি থ্রি। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? উইল বি প্লাস ভি থ্রি। মানে কন্টিনিউয়াস টেন্সের, অ্যাক্টিভের কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো প্যাসিভের ইনডিফিনিট টেন্সে চলে আসে, প্লাস ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই যে ফুটবল ইজ প্লেড, ফুটবল ওয়াজ প্লেড, এটা কোন সেন্সে হয়, কখন হয় জানেন? প্র্যাকটিক্যালি বুঝবেন। দেখেন, আমাদের ওই যে যারা গ্রাম অঞ্চলগুলোতে থাকেন, বিভিন্ন সময় দেখছেন না খেলাধুলার আয়োজন করা হয়। মনে করেন আপনাদের গ্রামে একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, প্র্যাকটিক্যালি বোঝেন, ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিক্যালি শিখতে হয়। আপনাদের গ্রামে একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখন এটা আবার মাইকিং করে না, অ্যানাউন্স করে না, মাইকে ঘোষণা দেয় না যে সুখবর সুখবর সুখবর, হ্যাঁ, আমাদের গ্রামে এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়। উক্ত খেলায় আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত। এই কথাগুলো আপনি ইংলিশে করে দেখান তো। প্রত্যেকটা বাক্যই প্যাসিভ ভয়েসে, আপনি করতে পারবেন না। বাট আপনারা শুনছেন না, এরকম বলে না, মাইকিং করে না বিভিন্ন অনুষ্ঠান হলে, কনসার্ট হলে, মাহফিল হলে, তারপর আপনার খেলাধুলার যে কোনো আয়োজন করা হলে। কিন্তু আপনি ইংলিশে করে দেখেন, দেখেন আমি কি বলছি। আ গ্রেট, just try to understand here, a great news to all of you. হ্যাঁ, এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, জাস্ট একটা জায়গার নাম মেনশন করতে পারেন। আ গ্রেট ফুটবল টুর্নামেন্ট হ্যাজ বিন অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, হ্যাজ বিন অ্যারেঞ্জড। খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়, বলে না? The football match
উইল বি হেল্ড, উইল বি প্লাস ভি থ্রি, হোল্ড থেকে হেল্ড, অনুষ্ঠিত হবে, অ্যাট 4 p.m, at 4 p.m in the afternoon today. জাস্ট আর লিখলাম না, দ্য ফুটবল ম্যাচ উইল বি হেল্ড অ্যাট 4 p.m in the afternoon today। বলে না, উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত। ইংরেজি কি জানেন? ইউ অল আর ইনভাইটেড, আর প্লাস ভি থ্রি, টু দিস টুর্নামেন্ট বা টু দিস ম্যাচ, যাই হোক না কেন। দেখছেন, এরকম বলে না, মাইকে ঘোষণা করে না, বাট এগুলো সবই প্যাসিভ ভয়েসের। আপনি ইংলিশে করতে চাইলে করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানবেন। আমার সাবজেক্টকে ফুটবল, ফুটবল টুর্নামেন্ট, ফুটবল ম্যাচ, তো এইগুলো আমাকে বুঝতে হবে। এই যে বলছি ইউ অল আর ইনভাইটেড, মানে কি আপনারা প্রত্যেকে আমন্ত্রিত, মানে কি আপনাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে, আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কারা জানাচ্ছে? কর্তৃপক্ষ, মানে যারা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ করা হচ্ছে। এই জন্য বলছে ইউ অল আর ইনভাইটেড, মানে এখানে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, ঠিক আছে, বাট আপনারা তো কিছু করছেন না, আপনাদেরকে যারা আয়োজক তারা আমন্ত্রণ করেছে, বাট এখানে আমি ফোকাস করছি কার উপর? আপনাদের উপর। এই জন্য বলছি ইউ অল আর ইনভাইটেড। আমি যদি বলি ইউ ইনভাইটেড, তার মানে হতো এরকম যে তুমি আমন্ত্রণ করেছিলে বা তুমি কাউকে নিমন্ত্রণ করেছিলে, তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়। বাট এই যে ইউ অল আর ইনভাইটেড, এখানে ইউ শব্দটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। ইউ কে আমন্ত্রণ করা হচ্ছে, আমি যদি বলি যে বাই ফুটবল টুর্নামেন্ট বা বাই হোস্ট, এরকম কিছু আমি সেখানে লিখতে পারি। হ্যাঁ, যাই হোক, একটু বোঝার চেষ্টা করতে হবে যে প্যাসিভের ভূমিকা, প্যাসিভের গুরুত্ব প্র্যাকটিক্যাল লাইফে কতটা বেশি। আশা করি আমার এই আলোচনাগুলো থেকে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো প্যাসিভের স্ট্রাকচার কিন্তু কঠিন না, খুব বেশি কঠিন না। জাস্ট একটু যদি আপনারা টাইম দেন আপনি এটা পারবেন। এম ইজ আর প্লাস ভি থ্রি প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়াজ আর প্লাস ভি থ্রি পাস্ট ইনডিফিনিট, শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি ফিউচার ইনডিফিনিট। শ্যাল বি বা উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে অ্যাক্টিভে, প্যাসিভে এসে ইনডিফিনিট টেন্সে হবে প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আর কন্টিনিউয়াস টেন্সের যে প্যাসিভ গুলো হয় সেটা হচ্ছে এম ইজ আর, ওয়াজ আর, উইল বি বা শ্যাল বি, বিং প্লাস ভি থ্রি। আমার প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস টেন্স গুলোতে এক্সট্রা একটা বিং যুক্ত হয় প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন প্লাস ভি থ্রি। পারফেক্ট টেন্সের যখন প্যাসিভ করা হয় হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড এর পর বিন, বি ডাবল এন প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি ব্যবহার করা হয়, আর কিছুই না। তাহলে কি বললাম বলেন তো? ইনডিফিনিট টেন্স গুলোতে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর এর পর বিং প্লাস ভি থ্রি, সাবজেক্ট তারপর অ্যাম ইজ আর, সাবজেক্টটা কোন সাবজেক্ট? এগুলো কিন্তু নিষ্ক্রিয় সাবজেক্ট হয়, ইনঅ্যাক্টিভ সাবজেক্ট হয়। এরপর অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, বিং প্লাস ভি থ্রি। পারফেক্ট টেন্স গুলোতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, পাস্ট পারফেক্ট হলে হ্যাড, বিন প্লাস ভি থ্রি, বি ডাবল এন। আর মডালের ক্ষেত্রে কি হবে জানেন? আমরা জানি যে মডালের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে, রুট ফর্মে থাকে, বাট মডালের পর বি প্লাস ভি থ্রি হয় যখন প্যাসিভ হয়। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে, ক্যান বি প্লাস ভি থ্রি, সাবজেক্টটা কি? ফুটবল, সো ফুটবল ক্যান বি প্লেড, আই ক্যান প্লে, ফুটবল ক্যান বি প্লেড। তো এটা যদি আপনারা 2 দিন 3 দিন একটু চর্চা করেন আর এইভাবে প্র্যাকটিক্যাল বা ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা শিখে যান, নিজের ভিতরে বিশ্বাস করেন অনেক বড় একটা কনফিডেন্ট পাবেন ইংলিশে কথা বলার ক্ষেত্রে। আমি জানি না আপনারা এটা এখন অনুধাবন করতে পারছেন কিনা বা পারবেন কিনা, বাট বিশ্বাস করেন অনেকেই আছে যারা ভালো ইংরেজি জানে, যারা মনে করে আমি আমি পুরোপুরি ভাবে টেন্স সব জানি, শব্দ অর্থ ভালো জানি, আমি রিডিং পড়তে পারি, তারপরেও যে কেন আমি ফ্রি হ্যান্ডে লিখতে পারি না, তারপরেও যে কেন আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি তো প্যাসিভ ভয়েসের ব্যবহারও জানি, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারও জানি, কিন্তু আমি কেন ইংলিশে কথা বলতে পারি না? কারণ আপনি ওই ডিরেক্ট প্যাসিভ জানেন না, ডিরেক্ট প্যাসিভের প্র্যাকটিস কোনোদিন করেননি। এটা আপনি নিজেও জানেন না, জানেন না যে আপনি ওইটা জানেন না। আর ওইটা না জানার কারণে ইংরেজি ভাষায় কথা বলতে গেলে বা কিছু লিখতে গেলে আপনি পারছেন না। আপনার অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এই জায়গাটা। কিন্তু এই জায়গাটা যে আমি জানি না, এই জিনিসটাই কিন্তু আমি জানি না। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন? বোঝেন কেউ? আমি যেটা নিয়ে কথা বলি ল্যাঙ্গুয়েজের অরিজিন নিয়ে কথা বলি, অথেন্টিক জায়গাটা নিয়ে কথা বলি। এইভাবে আপনাকে কেউ বুঝাবে না, কেউ দেখাবে না, সবাই গতানুগতিক ধারায় চলে যাবে। বুঝছেন কি বললাম? যে যে প্যাসিভের গুরুত্বটা বুঝতে হবে, নিতে হবে। এটা প্র্যাকটিক্যাল লাইফের জন্য। আপনাদের কি মনে হয় বলেন তো এখন, যে প্যাসিভের ব্যবহার অনেক বেশি না আমাদের ডে টু ডে লাইফে?
প্র্যাকটিক্যাল লাইফে প্যাসিভের ব্যবহারটা কতটা বেশি, কি মনে হয়? হ্যাঁ। মনে হচ্ছে যে রিটেনের ক্ষেত্রে তো প্যাসিভেই 90% মনে হচ্ছে। হুম, আমি দেখাচ্ছি সেগুলো। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা ইংরেজি মোটামুটি শেখে বা চর্চা করে, প্যাসিভ আমরা অনেকেই জানি, বাট সেটা ট্রান্সফরমেটিভ ওয়েতে প্যাসিভ জানি, যেটা ওই যে ক্লাস 6, 7, 8, 9, 10 এর বইতে থাকে, গ্রামার সলভ করতে হয়, যে অ্যাক্টিভের একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা তুমি প্যাসিভ করো। কিন্তু আমি আপনাদের কি বলছি বলেন তো, একটা কথা ভাবলাম, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, ডিরেক্ট প্যাসিভ, ঠিক আছে? তো সেইটা আমাদেরকে শিখতে হবে, সেইটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, এরপর দেখেন, আমি যদি আরেকটু সামনে আসি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন এখানে কয়েকটি বাক্য আছে, যেমন বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই বাক্যটার ইংলিশ হচ্ছে দ্য ক্যাট ওয়াজ কিল্ড। কেন এই বাক্যটার ইংলিশ এরকম, ওয়াজ কিল্ড কেন লেখা? এখানে সাবজেক্টকে বিড়াল, আমি বুঝবো কিভাবে একটা বাক্য দেখে যেটা প্যাসিভ? দেখেন, মনে করেন একটা বিড়াল রাস্তায় মরে পড়ে আছে, আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন যে একটা মরা বিড়াল, ওই বিড়ালটাকে দেখে আপনার মনে হচ্ছে কেউ একজন এটাকে মেরে ফেলছে, অর্থাৎ কেউ একজন লাঠি দিয়ে বাড়ি মেরে বিড়ালটাকে মারছে, বাট কে মারছে তাকে তো আপনি আর দেখেননি, জাস্ট আপনি একটা মরা বিড়াল দেখতেছেন। তাহলে আপনার ফোকাসটা কার উপর? ওই অবজেক্টের উপর, ওই বিড়ালের উপর। বিড়ালটাকে কে মেরেছে মানে কাজটা কার দ্বারা হয়েছে সেটা সেখানে নেই, আপনার সেখানে মেনশনও করার প্রয়োজন নেই, কারণ আপনি করতে পারছেন না, আপনি মেনশন করছেন কাকে? বিড়ালকে। তা সেটা একটা ইনঅ্যাক্টিভ অবজেক্ট, এজন্য এটা প্যাসিভ ভয়েস। দ্য ক্যাট ওয়াজ কিল্ড, পরীক্ষা সময় মতো শেষ হয়েছে, এখানে সাবজেক্টকে পরীক্ষা। পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা নিজে নিজে শুরু হয়, নিজে নিজে শেষ হয়। পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে, তারা পরীক্ষা নেয়, বাট আমরা বলি না, এই তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কি শুরু হয়েছে, তোমার কি রেজাল্ট দিয়েছে, পরীক্ষা কি শেষ হয়েছে? এগুলো আপনি ইংলিশে করতে পারবেন না যদি প্যাসিভের স্ট্রাকচার ব্যবহার না করেন। অন্য কোনো স্ট্রাকচার দিয়ে ইংলিশ করা যায় না, করলে সেটা ভুল হয়। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আওয়ার রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড আপনি বলতে পারেন, বাট গতকাল যেহেতু লেখা, আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সে করবেন এটা। আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। দেখেন এটা ফিউচার টেন্স, হবে, ভবিষ্যৎ কথা, হবে, কিন্তু সাবজেক্টকে রাজু। রাজু কিন্তু কিছু করছে না, রাজু নামের একটা মানুষ, তাকে বলছে যে লন্ডনে পাঠানো হবে, কে পাঠাবে সেটা এখানে দেওয়া নেই, কাজটা কার দ্বারা হবে সেটা দেওয়া নেই, তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, কেউ সাবজেক্টকে রাজু। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমরো, অর্থাৎ উইল বি প্লাস ভি3, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। একবার বাক্যগুলো দেখেন কতটা প্র্যাকটিক্যাল। এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের বাংলায় বিভিন্ন জায়গায় বলে থাকি, লিখে থাকি, বাট ইংলিশে আমরা কথা বলতে গেলে প্রবলেম ফেস করি, শুধু প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। আমি আরেকটা জায়গায় আসবো, তার আগে আপনারা এখানে একটু দেখার চেষ্টা করেন, এখানে প্যাসিভ ভয়েসটাকে আমি একদম প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে হয় আমার এই পিডিএফ ফাইলটাতে দেখিয়ে দিয়েছি। ইভেন মডেলের প্যাসিভ গুলো কিভাবে হয়, দেখেন, ক্যান বি মানে করা যেতে পারে, এই সমস্যাটির সমাধান করা যেতে পারে, দিস প্রবলেম ক্যান বি সলভড, শুড বি করা উচিত, নিয়মগুলো মেনে চলা উচিত, দ্য রুলস শুড বি ফলোড, মাস্ট বি অবশ্যই করা হবে। তো এইভাবে এটা দেওয়ার পর দেখেন, এই যে প্যাসিভ রিলেটেড যে বাক্যগুলো আছে, এই বাক্য দিয়ে কিভাবে আমরা ডিরেক্ট কনভারসেশন প্র্যাকটিস করতে পারি, ডিরেক্ট প্যাসেজ অ্যানালাইসিস করতে পারি, সেটিও আমি দিয়েছি। দেখেন, কনভারসেশন ইউজিং প্যাসিভ ভয়েস, দেখেন কি বলছে, অ্যাট দ্য অফিস, বস এবং এমপ্লয়ি দুইজনের ভিতর কথা হচ্ছে, বাংলা সহ দেওয়া আছে যাতে করে যারা একদম বেসিক লেভেলে আছেন বা একদম দুর্বল তারা এটা ডেভেলপ করতে পারেন। বস বলছে, হোয়াট অ্যাবাউট দ্য প্রজেক্ট রিপোর্ট, প্রজেক্ট রিপোর্টের খবর কি? এমপ্লয়ি বলছে, স্যার, দ্য রিপোর্ট হ্যাজ বিন কমপ্লিটেড, রিপোর্টটা তো কমপ্লিট করা হয়েছে। হ্যাজ বিন প্লাস ভি3, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। কেন এটা লিখলাম? সাবজেক্ট কি আমার এখানে? রিপোর্ট। রিপোর্ট কি নিজে নিজে কমপ্লিট হয়? কেউ একজন করে, বাট যে করে বা কে করে বা না করে সেটা আমার দেখা দরকার না, আমার দেখা দরকার রিপোর্টটা হলো কিনা। তো রিপোর্টকে যখন আমি সাবজেক্টে নিলাম, এটা প্যাসিভ। বস বলছে, গুড, ইজ ইট সেন্ট টু দ্য ক্লায়েন্ট, এটা কি ক্লায়েন্টকে পাঠানো হয়েছে? দেখছেন, ইজ ইট সেন্ট, ইজ ইট সেন্ট, কতজন আপনারা এটা ব্যবহার করতে পারেন বলেন? বলছে নট ইয়েট, ইট উইল বি সেন্ট উইদিন অ্যান আওয়ার, এটা পাঠানো হবে 1 ঘন্টার ভিতর। উইল বি সেন্ট, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। দেখেন,
এতদিন যা আপনারা শিখে আসছেন সম্পূর্ণ ধারণাটা পাল্টে যাবে যদি প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার আপনারা দেখেন। বস বলছে ওকে, মেক শিওর অল দ্য ডেটা ইজ চেক প্রপারলি, নিশ্চিত করো যেন সব তথ্য ঠিক মতো চেক করা হয়। এমপ্লয়ি বলছে শিওর স্যার, এভরিথিং হ্যাজ বিন ভেরিফাইড, সবকিছুই ভেরিফাইড করা হয়েছে, সবকিছুই যাচাই করা হয়েছে। আমি এই কনভারসেশন এখান থেকে আরো ট্রান্সলেশন আছে, আমি সেগুলো দেখাচ্ছি। তার আগে আমি যদি কয়েকটা প্র্যাকটিক্যাল নিউজ পেপার রিলেটেড সেন্টেন্সের ট্রান্সলেশন দেখাই, তাহলে এটা বুঝতে আপনাদের আরো সহজ হবে, যেগুলো বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্টে আসে। অর্থাৎ এই যে পিডিএফটা আমি এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমার পেইড কোর্সের 10টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস, সেটা প্যাসিভ রিলেটেড। সেটা আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রত্যেকে এই জায়গাটাতে আগে একটু মনোযোগ দেন, তাহলে ওই কনভারসেশন গুলো বুঝতে আপনাদের সহজ হবে। দেখেন এইখানে কি বলছে, খুবই ভালোভাবে বুঝবেন। এটা কিন্তু আমার পেইড কোর্সের একটা ফাইল, যেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এটা পেইড কোর্সে পড়িয়ে থাকি। 10টা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস হচ্ছে এটা। দেখেন, বলছে ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, বোঝেন কিন্তু, যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু আহ, বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। কি বলছে, ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। বলছে যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত, সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি করা হয়েছে, কথাটা বোঝেন, ওই যে এইমাত্র আমরা একটা কনভারসেশন থেকে দেখে আসলাম না, রিপোর্টটি যথাসময়ে তৈরি করা হয়েছে। এই বাক্যটার ইংলিশ হচ্ছে দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, হ্যাজ বিন প্লাস ভি3। এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। এখানে কে রিপোর্ট করেছে তার উল্লেখ নেই, এজন্য কিন্তু বাইয়ের ব্যবহার হয়নি। যদি উল্লেখ থাকেও সে লোকটাকে কিন্তু শুরুতে নেওয়া হচ্ছে না। এখানে আমার ফোকাসটা কার উপর, কে তৈরি করলো সেটার উপর, নাকি ওই রিপোর্টটা তৈরি হলো কিনা সেটার উপর, রিপোর্টের উপর। আমার সাবজেক্টে কিন্তু রিপোর্টই থাকবে। যদি যার দ্বারা তৈরি করা হয়েছে সেটা যদি মেনশন করাও থাকে, সে লাস্টে থাকে। যেমন রিপোর্টটি যথাসময় তৈরি হয়েছে এবং তা ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। তাহলে এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভি3, এটা কিসের স্ট্রাকচার বলেন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আচ্ছা, এবার আমরা কয়েকটা সেন্টেন্স ট্রান্সলেশন দেখব, এখান থেকে একটু দেখার চেষ্টা করেন। এইগুলো দেখলে বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। অনেক বড় বড় কয়েকটা নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স আছে। এই ধরনের সেন্টেন্স গুলো দেখলে আপনারা অনেকে ভয় পান, ঘাবড়ে যান, ভাবেন কোনটার পর কোনটা বসাবো, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। বাট আমি কয়েকটা টেকনিক বা স্ট্র্যাটেজি আমি বলছি আপনাদেরকে, এটা নিয়ে যান। এতটুকু বলতে পারি, আজকের ক্লাস যদি আপনি লাস্ট পর্যন্ত করেন, আপনার আমার কথা মনে থাকবে যে আমি অথেন্টিক কিছু শিখছি, নতুন কিছু শিখছি। বা কঠিন কোন একটা বিষয় যদি জয় করা যায়, নিজের ভিতরে প্লেজার কাজ করে। দেখেন কি বলছে, যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। বাক্যটা বোঝেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এখন এটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? আমরা অনেকেই মনে করি একটা বাক্যের একদম শুরুতে যে ওয়ার্ড থাকে সেটাই সাবজেক্ট। এই স্বাধীনতা দিবস কি সাবজেক্ট? না, কিন্তু শুরুতে যেটাই থাকে সেটাই সাবজেক্ট না। তাহলে আমি কিভাবে এটাকে ইংলিশে ট্রান্সলেট করব? যাকে দেখেন, মনে রাখবেন, প্রত্যেকটি বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। বলেন তো আমি কি বললাম? প্রত্যেকটি বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। যেমন এই বাক্যে ভার্ব হচ্ছে এই দেওয়া হচ্ছিল, বাট আমি যখন ইংলিশে ভার্বটাকে ব্যবহার করব, সেটা হচ্ছে সাবজেক্টের পরে ব্যবহার করব। ইংলিশে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে। এখন এই প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করাটা অনেকটা মুশকিল। বলেন তো কি বললাম? এই যে প্যাসিভ রিলেটেড যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোতে সাবজেক্ট বের করা, সাবজেক্ট আইডেন্টিফাই করা একটু টাফ। কিভাবে করতে হয় জানেন? প্রত্যেকটা বাক্যের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করেন, তাহলেই মূলত অ্যাকচুয়াল অবজেক্টটা পাওয়া যায়। আর ওই অবজেক্টটাই হচ্ছে প্যাসিভের সাবজেক্ট। মনে রাখবেন, অবজেক্ট মূলত দুই প্রকার। একটা বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। তাহলে আমি সাবজেক্ট কিভাবে পাবো প্যাসিভ রিলেটেড বাক্যে? ভার্বের কাছে আসবো।
কিভাবে আসবো? প্রত্যেকটি বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। তাহলে দেওয়া হচ্ছিল কথাটা ভার্ব, এইটাকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পান, সেটাই হচ্ছে সাবজেক্ট। কি দেওয়া হচ্ছিল, কাকে দেওয়া হচ্ছিল? একটা হচ্ছে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, আবার দুটোও থাকতে পারে। যদি দুটোই থাকে, ব্যক্তি এবং বস্তু, তাহলে মনে রাখবেন ব্যক্তিকে অলওয়েজ প্রাধান্য দিতে হয়। কি করতে হয়? ব্যক্তিকে অলওয়েজ প্রাধান্য দিতে হয়। তার মানে এই বাক্যের সাবজেক্ট কি জানেন? দা প্রাইম মিনিস্টার। দা প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে সাবজেক্ট। এবার আমি ভার্ব বসাবো। মনে রাখবেন, আবারও বলছি, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। ইংলিশে ভার্ব সাবজেক্টের পর বসাতে হয়। ইংলিশে ভার্ব সাবজেক্টের পর। এখন সাবজেক্টের পর যে আপনি ভার্বটা বসাবেন, এটা সঠিক টেন্সের ফর্ম যদি মেনটেন করে না বসাতে পারেন, সঠিক টেন্স মেনটেন করে যদি ভার্বের ফর্মটা বসাতে না পারেন, সম্পূর্ণ সেন্টেন্সটা ভুল। আর এই জায়গাটা যদি কেউ ঠিক রেখে বসাতে পারেন, অর্থাৎ এই দেওয়া হচ্ছিল এইটুকু যদি কেউ ভালোভাবে ট্রান্সলেট করতে পারেন, সম্পূর্ণ সেন্টেন্সটা সঠিক হয়ে যায়। দ্য প্রাইম মিনিস্টার, এবার এটা কোন টেন্স? হচ্ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে ওয়াজ, ওয়্যার, বিং প্লাস ভিটি। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং, গিভ মানে দেওয়া, পাস্ট পার্টিসিপল গিভেন। বলুন তো কি বললাম? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল কি। এবার মনে রাখবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর এই যে ওয়াজ বিং গিভেন লিখলাম না, এতটুকু যদি কেউ কারেক্ট রাখতে পারে, সাবজেক্ট এবং ভার্বটা, এর পরবর্তী অংশটুকুতে ছোটখাটো কোনো ভুল হলেও সেটা মেজর কোনো মিস্টেক হয় না। বাট এই ভার্বের জায়গাটাতে যদি কেউ ভুল করে, এই যে দেওয়া হচ্ছিল কথাটা আমি লিখলাম ওয়াজ বিং গিভেন, এইখানে যদি একটু এদিক ওদিক হয়, তাহলে সম্পূর্ণ বাক্যটাই ভুল হয়ে যায়, বাক্যের অর্থই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটার উপর বেশি ফোকাস করতে হবে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, এই যে সাবজেক্ট এবং ভার্ব বসালাম, এরপর কি করতে হয় জানেন? যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসতে হয়, ফ্রেজ ধরে ধরে। যেমন গার্ড অফ অনার, আমি এবার এটা বসাবো। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এরপর কি উপলক্ষে এই গার্ড অফ অনারটা দেওয়া হচ্ছিল? কি উপলক্ষে দেওয়া হচ্ছিল? স্বাধীনতা দিবস উপলক্ষে। জাস্ট আমি এভাবে বলতে পারি, অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি, কি করলাম? এক নম্বর স্টেপ, প্রতিটা বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে, ওই ভার্বটাকে আমি প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, প্যাসিভ রিলেটেড বাক্যের সাবজেক্টের জন্য। অর্থাৎ অবজেক্টটা খোঁজার চেষ্টা করব। অবজেক্ট কিভাবে পাওয়া যায়? ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করলে। কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, কোনো বাক্যে দুটোও থাকতে পারে। যদি দুটো থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট যেটা, সেটাকে প্রাধান্য দিবেন। এইটার পরেই আমি ভার্ব বসাবো। ওই অবজেক্টটাই মূলত সাবজেক্ট হবে, তারপর আমি ভার্ব বসাবো। ভার্বটা বাংলা বাক্যে লাস্টে থাকে, ওইটা দেখে সঠিক ফর্ম মেনটেন করে আমাকে বসাতে হবে, টেন্স মেনটেন করে বসাতে হবে। এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যতটুকু বাকি থাকবে, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হবে, যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। জানি না আপনারা বুঝতে পারলেন কিনা, আমি আর কয়েকটা সেন্টেন্স দেখাচ্ছি, আবারও বোঝেন, বোঝার চেষ্টা করেন। এখানে একটা বাক্য দেওয়া, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন এখানে ভার্ব কোনটা? নেওয়া হচ্ছে না। বাংলায় ভার্ব কোথায় বসে? লাস্টে। বাট ইংলিশে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে। বাংলায় কোথায় বসে? লাস্টে। ইংলিশে কোথায় বসবে? সাবজেক্টের পরে। তাহলে নেওয়া হচ্ছে না। এবার কি নেওয়া হচ্ছে না বা কাকে নেওয়া হচ্ছে না প্রশ্ন করেন, এই নেওয়া হচ্ছে নাটাকে। দুর্নীতি নেওয়া হচ্ছে না, বাংলাদেশ নেওয়া হচ্ছে না, বন্ধ নেওয়া হচ্ছে না, নাকি পদক্ষেপ নেওয়া হচ্ছে না? উত্তরটা হচ্ছে কোনো কার্যকর পদক্ষেপ। একটা ফ্রেজাল ওয়ার্ড, তিনটা ওয়ার্ড একসাথে হবে, অর্থাৎ নো ইফেক্টিভ স্টেপস। নো ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ। এবার লেখা আছে যে নেওয়া হচ্ছে না। কি লেখা আছে? নেওয়া হচ্ছে না। বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব কোথায় বসাতে হয়? সাবজেক্টের পরে। এখন এটা কোন টেন্স? হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে না, খাচ্ছে না, চলছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি জানেন? অ্যাম, ইজ, আর,
বিং প্লাস ভি3। এইটুকু যদি কেউ জানতে পারে বা সাবজেক্টের পরে ভার্বটাকে সঠিক ফর্মে বসাতে পারে, তার পরের কোনো অংশে ভুল হলেও সেটা মেজর কোনো মিস্টেক হয় না। বাট বাংলা বাক্যে লাস্টে ভার্ব থাকে, সেই ভার্ব দেখে যদি টেন্স আপনি আইডেন্টিফাই করতে না পারেন, সেই ভার্ব অনুযায়ী যদি সঠিক ফর্মটা ইংলিশে সাবজেক্টের পর বসাতে না পারেন, সম্পূর্ণ বাক্যটা ভুল। আর ভার্বের ফর্মটা যদি কেউ সঠিকভাবে বসাতে পারে টেন্স আইডেন্টিফাই করে, তার সম্পূর্ণ সেন্টেন্সটা সঠিক হয়ে যায়। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর সাবজেক্টটা যেহেতু প্লুরাল, স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে শুরুতেই নো দিয়ে দিয়েছি, এই জন্য বাক্যটা অলরেডি নেগেটিভ একটা অর্থ দিচ্ছে। যদি এখানে নো না দিয়ে এনি দিতাম, তাহলে আর নট বিং টেকেন আমাকে বসাতে হতো, যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এরপর তিনটা ওয়ার্ড বাকি আছে, ভেবে দেখেন, দুর্নীতি বন্ধে আর বাংলাদেশে। যখন সাবজেক্ট আর ভার্ব আমি বসিয়ে ফেলবো, তখন আমি কি করব? ট্রান্সলেট করার ক্ষেত্রে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাব। তাহলে আগে লিখবো বাংলাদেশ, দেশের আগে একটা প্রেপোজিশন বসাতে হয়, বড় জায়গা যেহেতু, তাহলে ইন বাংলাদেশ। এরপর হচ্ছে বন্দে, এই যে একটা একার আছে না, বন্ধ ইংরেজি কে স্টপ বা ক্লোজ, বাট বন্দে এর জন্য আমার ইনফিনিটিভের ব্যবহার করতে হয়। এটাকে বলে একটা নন ফাইনাইট ভার্ব। টু প্লাস বি ওয়ান, ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। তাহলে টু ক্লোজ বা টু স্টপ মানে বন্ধে বা বন্ধ করতে। এরপর কি? দুর্নীতি, করাপশন। তাহলে আমাদের নিয়মটা কি বলেন তো? বাংলা বাক্য থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করব, বিশেষ করে এই প্যাসিভ রিলেটেড বাক্য, প্রথমে সাবজেক্ট বসাবো, দেন ভার্ব বসাবো ইংলিশে। বাংলায় ভার্বটা লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। তো সঠিক টেন্স ধরে সাবজেক্টের পর ভার্বটা বসালে বাকি যে অংশগুলো থাকবে, সেগুলো বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আমরা যাব যখন ইংলিশে ট্রান্সলেট করব। সেইভাবেই প্রত্যেকটা ট্রান্সলেশন কমপ্লিট করতে হয়। ঠিক আছে? সো আমরা যে আরেকটা সেন্টেন্স দেখি, এই বাক্যটা আমরা একটু দেখব। দেখেন এখানে বলছেন গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে একবার ভেবে দেখেন এটা কোন টেন্সে লেখা আছে। কি বলছি আমি? যে প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে অর্থাৎ লাস্টে ভার্ব থাকে। তাহলে আমি যদি বলি রপ্তানি হবে, সেটা কিন্তু ফিউচার ইনডিফিনিট, এটা হতে থাকবে, চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। এবার কি রপ্তানি হবে? কোন জিনিসটা? গার্মেন্টস এর পণ্য। দ্য প্রোডাক্ট, অথবা আপনি বলতে পারেন দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্যগুলো। এবার হচ্ছে রপ্তানি হতে থাকবে, তাহলে এইটার ইংলিশ কি? উইল। বোঝার চেষ্টা করেন, এই জায়গাটা যারা টেন্স ধরে সঠিকভাবে লিখতে পারবে তারা সবকিছু ঠিক। উইল বি বিং, এক্সপোর্ট মানে রপ্তানি, তাহলে এক্সপোর্টেড। বলেন তো কি বললাম? দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্যগুলো উইল বি বিং এক্সপোর্টেড, অর্থাৎ রপ্তানি হতে থাকবে। এইবার কি আছে? দুটো ওয়ার্ড বাকি আছে, বা নিয়মিত আর বিদেশ। তাহলে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, তাহলে ইন, অ্যাব্রোড, এরপর হচ্ছে রেগুলারলি। রেগুলারলি দেখেন কত সহজে করা যায়। বাট এই সেন্টেন্স গুলো কিন্তু আপনাদের আপনাদের আগে জটিল মনে হতো আপনাদের কাছে, কিন্তু এগুলো বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বিভিন্ন জায়গায় আসে কম্পিটিটিভ এক্সামে, এবং খুব সহজে আমরা করতে পারি যদি সঠিক টেকনিক বা স্ট্র্যাটেজিটা বুঝি। একদিনে হয়তো বোঝা যায় না, বাট যদি আপনারা আমাকে ফলো করেন বা একটু চর্চা করেন, এটা 2 থেকে 3 দিনের বেশি এই প্যাসিভের উপর সময় দেওয়ার প্রয়োজন হয় না। যারা পেইড কোর্সে আসবেন তারা বুঝতে পারবেন কি আপনি পাচ্ছেন এখানে। আমি এরকম একটা ক্লাস এত ফ্রিতে নিচ্ছি, এর জন্য তার আপনি আমাকে 1 টাকাও দিচ্ছেন না। আপনি 10,000 টাকা দিয়ে একটা বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে এরকম একটা ইংলিশ ক্লাস করে আসেন তো। দেখেন, ভাষা শিখতে গেলে অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গাটার উপর ফোকাস করে এগোতে হয়। এই প্যাসিভ ভয়েস একটা জটিল বা কমপ্লেক্স গ্রামেটিক্যাল টপিক। আপনি বইয়ের ভাষায় মনে করেন প্রত্যেকটা বইতে প্যাসিভের ক্লাস আছে, ভয়েস চেঞ্জের অধ্যায় দেওয়া থাকে, চ্যাপ্টার থাকে। আপনি পড়ে কি এই যে কনসেপ্টটা আমি আজকে আপনাকে দিলাম বা দিচ্ছি, দিয়ে যাচ্ছি স্টিল নাও, এই কনসেপ্ট, এই যে রিয়েলাইজেশনটা আপনার হচ্ছে যে প্যাসিভ মূলত কি, কেন ব্যবহার করি, কোন জায়গায় ব্যবহার করি, কিসের জন্য ব্যবহার করি, এটা কি বই দেখে পড়ে বোঝা সম্ভব? ভেবে দেখেন তো। দেখেন এইখানে অনেক বড় একটা বাক্য আছে। এই ধরনের বাক্যগুলো দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে। ভাবি কোনটার পর কোনটা বসাবো, কিভাবে করব, হ্যাঁ? সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা, হয় না আমাদের এরকম? কি লেখা আছে? বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা
হয়েছে। তাহলে এটা কোন টেন্স? আগে বাংলা থেকে টেন্স ধরে ফেলবেন। করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি। কাকে করা হয়েছে? তারিক মাহমুদকে। তাহলে সাবজেক্টটা কি? ব্যক্তিবাচকও আছে, বস্তুবাচকও আছে, তো আমি ব্যক্তিকে প্রাধান্য দিব। তো বিশিষ্ট ইংরেজি, রিনাউন, প্রমিনেন্ট, প্রমিনেন্ট বলা যায় না, ফেমাস, এমিনেন্ট, হ্যাঁ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার আমি ভার্ব বসাবো। বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট এটা অলওয়েজ মনে রাখবেন, অলওয়েজ মনে রাখবেন, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পর বসাতে হয়। সো রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন, যদি সিলেকশনের মাধ্যমে হয় সিলেক্টেড, ইলেকশনের মাধ্যমে হলে ইলেক্টেড। সো হ্যাজ বিন, আমি লিখলাম ইলেক্টেড, ইলেক্টেড। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এই যে সাবজেক্ট আর ভার্বটা বসিয়ে ফেললাম, এইবার আমি কি করব? ফ্রেজ ধরে ধরে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাব। যেমন সভাপতি, এইটা আমি আগে বসাবো। দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কি বললাম বলেন তো? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। এবার কিসের প্রেসিডেন্ট? সমিতির। ওই যে একটা র আছে না, দেখেন এই যে একটা র, সমিতির, ওই র এর জন্য আমাকে অফ প্রিপোজিশন ব্যবহার করতে হয়। অফ মানে র এর, হ্যাঁ, পজেস করা বোঝায়। অফ কিসের? সমিতির, বাংলাদেশ কম্পিউটার সমিতির, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এবার কি? 2019-20 সালের জন্য জাস্ট এটা একটু বসাই দেই, ফর 2019 to 20। তাহলে বাক্যটা কি লিখলাম দেখেন, কত সহজে লিখে ফেললাম। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। ওই বস্তুবাচক অবজেক্টটাকে ধরেও করা যায়, বুঝছেন? বাট এই যেটা লিখছি এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। কেমন করা যায়? আমি যদি লিখে দেই একটু, দ্য প্রেসিডেন্ট অফ, এইভাবে ওই কথাটা, এই বাক্যটাকে ট্রান্সলেট করা যায়। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এরপর হচ্ছে হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে। এখানে একটা টু প্রেপোজিশনে ব্যবহার আসবে, বাই না টু। কারো কাছে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু, টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, মাহমুদ ফর 2019-20। মানে এইভাবে এই কথাটাকে বলা যায়, ঠিক আছে? মানে বস্তুবাচক অবজেক্টটাকে সামনে নিয়ে বলা যায়, বাট এই শুরুতে যেটা লিখছি এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, আর নিচে যেটা লিখছি এটা কিন্তু ভুল না। এইভাবেও মানে এটাকে বলা হয় কি জানো, ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্টকে দিয়েও এই কথাগুলোকে ট্রান্সলেট করা যায়। ভেবে দেখেন কত বড় বাক্য। আমি এখন দেখাচ্ছি, আপনাদের কাছে হয়তো এখন এটা সহজ মনে হচ্ছে, বাট এই ধরনের বাক্যগুলো কি আপনারা ট্রান্সলেট করতে পারতেন? আপনাদের কাছে সহজ মনে হতো? কোনো কিছু বুঝতে পারছেন আপনারা? নতুন কোনো কিছু শিখতে পারছেন? কিছু জানতে পারছেন? হ্যাঁ। জি স্যার। জি স্যার, অনেক কিছু জানতে পারছি। জি স্যার, জি স্যার। দেখেন, এইগুলো না শিখলে আপনি কখনো ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না, এক্সপার্ট হতে পারবেন না, আপনি নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন না। আপনি আরো 5টা টিচারের কাছে যান, ওই শুধু এটাই শেখাবে, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। তো এই ধরনের ছোট ছোট টেন্স পড়ে বা সারা জীবন ওই চর্চা করে কি কখনো ভাষা শেখা যায়? ভাষা শিখতে গেলে আপনাকে এই ধরনের প্র্যাকটিক্যাল জায়গাগুলো তো ফেস করতে হবে। আপনি রিয়েল লাইফে কি ফেস করবেন? আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, না। এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো যখন আপনি ফেস করতে সক্ষম হবেন, তখনই আপনি আপনার শেখা ইংলিশটাকে আপনার স্ব স্ব কর্মক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাই নয় কি? ভেবে দেখেন তো। আমি সেটাই শেখাই, আমি যাদেরকে শেখাই তারা যাতে এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারে, নেক্সট জেনারেশনকে শেখাতে পারে, নিজেরাই যাতে টিচার হতে পারে, সেভাবেই আমি শেখাই। এই ক্লাসের জন্য তো টাকা দিচ্ছে না, করে যান, মনে থাকবে। সবাই তো আর পেইড কোর্সে আসবেন না। আর 7 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে, আর 2 দিন সময় আছে হাতে। তো এই ফ্রি ক্লাস তো আর সব দিন থাকবেও না। তো এই ক্লাসগুলো দেখে যান, মনে থাকবে, এতটুকু বলতে পারি। আর যারা পেইড কোর্সে আসবেন আপনাদেরকে আমি ধরে ধরে প্রত্যেকটা বিষয় ডেভেলপ করাবো,
প্রত্যেকটা বিষয় আপনার মুখের উপর থাকবে, অনেক সুন্দরভাবে আপনি এটাকে ডেলিভার করতে পারবেন আপনার প্র্যাকটিক্যাল সিচুয়েশনে। প্যাসিভ রিলেটেড প্রত্যেকটা বিষয়, আজকে আপনারা অনেকেই ভর্তি হয়েছেন আমি দেখছি, অনেক অনেক স্টুডেন্ট সন্ধ্যার পরেও ভর্তি হয়েছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, এইভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করা শিখতে হবে। এখানে অনেক বড় একটা প্যাসেজ আছে, আপনারা যদি এই প্যাসেজটা একটু দেখেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস প্যাসেজ ফ্রম হিয়ার। এই সম্পূর্ণ প্যাসেজটা প্যাসিভ মেনটেন করে করা। আপনি যখনই এই প্যাসেজটা ট্রান্সলেট করতে সক্ষম হবেন, তখনই আপনি একটা কনফিডেন্ট পাবেন যে ইয়েস, আই হ্যাভ প্রপার কনসেপ্ট অ্যাবাউট প্যাসিভ ভয়েস। দেখেন কি লেখা আছে, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ, তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তির বিকাশের অন্তরায় হিসেবে কাজ করে। এই কারণেই প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। প্রতিটা বাক্যই প্যাসিভ ভয়েস। আপনি একটা বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে চান, পারবেন না, বাট ভেবে দেখেন এগুলো কতটা রিয়েল, কতটা প্র্যাকটিক্যাল প্রত্যেকটা সেন্টেন্স। কি বলছে, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। আমার ভার্বটা কি, ব্যবহার হয়। আগে বাংলা বাক্যের ভার্বের কাছে আসবো, ভার্ব কোথায় থাকে, লাস্টে। ইংলিশে ভার্ব কোথায় থাকে, সাবজেক্টের পর। এখন সাবজেক্ট কিভাবে পাবো, ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। কি ব্যবহার হয়, কিসের ব্যবহার হয়, তথ্য প্রযুক্তি। তাহলে ইংলিশ কি হবে, ইনফরমেশন, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন, TECHNOLOGY, তথ্য প্রযুক্তি। এবার ব্যবহার হয়, ভার্বটা কি, ইজ প্লাস ভি3। ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। এবার কি করব বলেন তো, দেখি আপনাদের ব্রেনে কি আইডিয়া আসে। বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে যাব। এখন লাস্ট থেকে যে করতে করতে ফার্স্টের দিকে যাব, এখানে ফ্রেজ ধরে করতে হয় কিন্তু ওয়ার্ড না। ফ্রেজ বোঝেন, মানে ফ্রেজ মানে হচ্ছে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, এটা বুঝতে হয়। যেমন আধুনিক বিশ্বের, এই দুইটা ওয়ার্ড কিন্তু একসাথে কানেক্টেড। প্রায় সকল কর্মকাণ্ডে, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। তথ্য প্রযুক্তির, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। ব্যবহার হয়, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এই ওয়ার্ডের কানেকশন বাংলায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা কোনোদিন শিখছেন? এটা আমি শেখাই। তো যাই হোক, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, এরপর হচ্ছে প্রায় সকল কর্মকাণ্ডে, এই তিনটা ওয়ার্ড একসাথে লিখবো। কর্মকাণ্ডে, এই যে একটা ক্ষেত্র, একটা প্লেস ইন্ডিকেট করছে, এখানে ইনের ব্যবহার হয় প্রেপোজিশন। ইন অল সেক্টর, ইনফরমেশন সেক্টর, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অল সেক্টরস, ইন অল সেক্টরস। কি লিখলাম আর একটু বুঝিয়ে নেই। ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অল সেক্টরস, এবার কি, আধুনিক বিশ্বের, প্রায় সকল, ইন অলমোস্ট অল সেক্টর, এখানে একটা অলমোস্ট বসাতে হবে আমার, যেহেতু প্রায়, অলমোস্ট অল সেক্টরস। এরপর কি, আধুনিক বিশ্বের, তাহলে এর ইংলিশটা আমার কি হবে, অফ। এই যে বিশ্বের, এই যে র কথাটা আছে না, অফ প্রিপজিশন আনতে হবে, অফ মডার্ন ওয়ার্ল্ড, MODERN মডার্ন ওয়ার্ল্ড। তো টোটাল বাক্যটা কি হলো, দেখছেন কত সুন্দরভাবে ট্রান্সলেট করা যায়। ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল সেক্টরস অফ মডার্ন ওয়ার্ল্ড, অফ মডার্ন ওয়ার্ল্ড। আমি যদি বলতাম আধুনিক বিশ্বে, এই রটা যদি না থাকতো, আধুনিক বিশ্বে, তখন অফ না বসিয়ে আমাকে কি বসাতে হতো জানেন, ইন দা মডার্ন ওয়ার্ল্ড, ইন দা মডার্ন ওয়ার্ল্ড এরকম বসাতে হতো। বাট এই যে বিশ্বের র আছে, সো আমার এখানে অফ বসাতে হচ্ছে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। দেখেন লিখতে গেলে অনেক সময় চলে যাবে, আমি একটু মুখে মুখে বলি, আপনারা বোঝেন যে আপনারা যদি প্যাসিভের কনসেপ্ট না রাখেন, কত ধরনের প্রবলেম আমরা ফেস করব প্র্যাকটিক্যাল জায়গায় এসে। ট্রাই টু ইমাজিন ইট, ট্রাই টু রিয়েলাইজ ইট। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। তাহলে এখানে ভার্ব কি, সম্পাদন করা। সম্পাদন করা ইংরেজি কি জানেন, পারফর্ম করা। এবার কি সম্পাদন করা যায়, কোন জিনিসটা, জটিল কাজ। তাহলে ইংলিশ কি জানেন, কমপ্লিকেটেড টাস্ক বা কমপ্লেক্স টাস্ক আর পারফর্মড ইজিলি ইউজিং ইনফরমেশন টেকনোলজি। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ, দ্য পারসন হু ইজ স্কিলড ইন আইটি, তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। ক্যান বি ইভালুয়েটেড, মূল্যায়ন করা, ইভালুয়েটেড স্পেশালি। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি নেওয়া হচ্ছে, বিভিন্ন পদক্ষেপ। সাবজেক্টটা কি, বিভিন্ন পদক্ষেপ। এখানে সাবজেক্টটা কি বলেন তো, সাবজেক্ট কি, বিভিন্ন পদক্ষেপ। তাহলে কি হবে, ভেরিয়াস স্টেপস
ভেরিয়াস স্টেপস, এবার নেওয়া হচ্ছে ইংরেজি কি, আর বিং টেকেন। ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন, বলেন তো আমি কি বললাম? এই বাক্যটা আমি একটু বোঝাই বলি, দেখেন বোঝার চেষ্টা করেন। various steps are being being are being taken, হ্যাঁ, মানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। এবার আমি কি করব, লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। তাহলে লাস্টের ওয়ার্ডটা কি আছে বলেন তো? দেখেন আমি কিন্তু এই পর্যন্ত লেখা শেষ করছি, আমার কথাগুলো বোঝেন, এইটুকু লেখা শেষ করছি। তাহলে সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে এতটুকু বাকি আছে, তাহলে ওইটা আমি লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে যাব। তাহলে ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ, বাড়ানো ইংরেজি কি, ইনক্রিজ, টু হবে, বাড়াতে যেহেতু। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দা ইউজ, ব্যবহার, দ্য ইউজ অফ অফ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এবার সর্বক্ষেত্রে, তাহলে কি হবে, ইন অল, ইন অল সেক্টরস, সেক্টর, এসিসিটি ও সেক্টর, তাহলে কি লিখলাম বলেন একটু ভেবে দেখেন। ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন to increase the use of information technology in all sectors. Various steps are being taken to increase the use of information technology in all sectors. সর্বক্ষেত্রে সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক কঠিন মনে হচ্ছে না? অনেক বড় সেন্টেন্স মনে হচ্ছে না? এগুলো কিন্তু আমার অ্যাডভান্স ক্লাস, আমি বলছি 10টা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ক্লাস। এগুলো কিন্তু 1 মাস বা 1.5 মাসের মাথায় গিয়ে আমি নিয়ে থাকি, শুরুতে না। আমার কাছে যারা আসবেন, যারা পেইড কোর্স করতে চান, যারা ইংলিশটা শিখতে চান, আমি একদম বেসিক থেকেই ধরে ধরে শেখাবো। এই যে 7 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হবে, যারা একদমই দুর্বল আছেন তারাও পারবেন, কঠিন না। ঠিক আছে? নেওয়া হয়েছে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। কি নেওয়া হয়েছে? অনেক কার্যকর পদক্ষেপ। তাহলে কি হবে, মেনি ইফেক্টিভ স্টেপস, মেনি ইফেক্টিভ স্টেপস, এবার কি বসাবো, নেওয়া হয়েছে, হ্যাভ বিন টেকেন। এবার এবার কি বসাবো, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে, তাহলে ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান, সরকার কর্তৃক আইসিটি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে পুরোপুরি ভাবে এরকম বলতে পারি যে মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান অফ টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট, টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তির বিকাশের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। ল্যাক অফ স্কিলড হিউম্যান রিসোর্সেস আর কনসিডার্ড, আর কনসিডার্ড দ্য অ্যাজ দ্য ব্যারিয়ার অফ ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, এক্সপ্যান্ডিং ইনফরমেশন টেকনোলজি, বলেন তো কি বললাম এটা? এটা এরকম যে ল্যাক অফ স্কিল হিউম্যান রিসোর্সেস আর কনসিডার্ড অ্যাজ দ্য ব্যারিয়ার অফ এক্সপ্যান্ডিং ইনফরমেশন টেকনোলজি। এ কারণে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। ফর দ্যাট রিজন নেসেসিটি ট্রেনিং শুড বি টেকেন আর হ্যাভ টু বি টেকেন। এভাবে আপনারা এই কথাগুলো বলতে পারেন, এটা ইংলিশ এখানে দেওয়া আছে। যাই হোক, মেইন কথা হচ্ছে প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে, আমাকে বুঝতে হবে আমি আমার প্র্যাকটিক্যাল সিচুয়েশনে প্রফেশনাল লাইফে কোন ধরনের সেন্টেন্স গুলো ফেস করব, সেগুলোই প্র্যাকটিস করতে হবে। আর এই প্যাসিভ সম্পর্কে যে ধারণাটা আমি আপনাদেরকে দিলাম, প্যাসিভ নিয়ে যে কথাগুলো আমি বলছি, আমি কিন্তু আমার মেইন যে প্যাসিভের ক্লাস, অর্থাৎ পেইড কোর্সের প্যাসিভের যে ক্লাস, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। এখানে আছে, এখানে প্রচুর কনভারসেশন আছে ওই প্যাসিভ মেইনটেইন করে, ওই প্যাসিভ মেইনটেইন করে প্যাসেজ ট্রান্সলেশন আছে, দেখেন প্যাসেজ ট্রান্সলেশন, প্যাসিভ ভয়েস মেইনটেইন করে। দেখেন এই যে অফিসিয়াল রিপোর্ট, এই ট্রান্সলেশনটা দেখেন, বলছে যে প্যাসেজ 1, একটা গ্রাম্য মেলা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আহ আমাদের গ্রামে প্রতি বছর একটি মেলার আয়োজন করা হয়। তাহলে সাবজেক্টটা কি, মেলা, আয়োজন করা। তাহলে আয়োজন করা ইংরেজি কি, ইজ হেল্ড বা ইজ অ্যারেঞ্জড বা ইজ অর্গানাইজড, এরকম বলা যায়। মেলাটি সাধারণত স্কুল মাঠে অনুষ্ঠিত হয়, তাহলে সাবজেক্ট কি, মেলা, তাহলে ভার্ব কি, অনুষ্ঠিত হওয়া, তাহলে ইজ হেল্ড, অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পুরো মাঠটি রঙিন কাগজ দিয়ে সাজানো হয়, তাহলে সাজানো হয়, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ইজ ডেকোরেটেড। ইজ প্লাস ভিত্রি, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে এই অনুচ্ছেদটা দেওয়া। মেলায় অনেকগুলো দোকান বসানো হয়, তাহলে কি হবে, আর সেট আপ বা আর স্টল। হ্যাঁ, উম এখানে মাটির তৈরি জিনিসপত্র, খেলনা বিক্রি করা হয়। দেখেন এটার ইংলিশও দেওয়া আছে, প্রত্যেকটা ভার্বের অ্যানালাইসিস এখানে দেওয়া আছে, দেখছেন? এই যে প্রত্যেকটা ভার্বের অ্যানালাইসিস এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে, কি দেওয়া আছে আপনারা, হোয়াট ক্যান ইউ সি হিয়ার?
দেখেন, a fair is organized in our village every year. The fair is usually held on the school ground. On this occasion, the whole ground is decorated with colorful papers. Many stalls are set up in the fair. Earthenware and toys are sold here. Guests are invited from far and wide to visit the fair. This day is celebrated with great joy by all. এখানে বিভিন্ন টেন্স মেনটেন করে এই প্যাসেজ গুলো তৈরি করা আছে, অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে এবং সেখানে ঠিক কোন ধরনের টেন্সের স্ট্রাকচার গুলো ব্যবহার করা সেটাও কিন্তু লিখে দেওয়া আছে। তো আপনারা যদি একটু প্র্যাকটিস করতে পারেন, একটু আইডিয়া ডেভেলপ করতে পারেন এবং এই ধরনের কিছু কনভারসেশন, কিছু প্যাসেজ যদি ট্রান্সলেট করতে সক্ষম হন, আপনাকে কে আটকাবে? আপনি কেন পারবেন না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেন আপনার কাছে কঠিন মনে হবে? একবার ভেবে দেখেন, এটা কঠিন না, এটা সহজ। যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, যদি আমরা বাই ছাড়া প্যাসিভের ব্যবহার দেখি, এটা দেখতে হবে। ঠিক আছে, তাহলেই আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন। আর আমি আবারও আপনাদেরকে বলে রাখছি, আজকে 4 তারিখ, 7 তারিখ থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। ক্লাস টাইম হচ্ছে 10টা থেকে 11টা, আর 7 মার্চ 2026। টোটাল কোর্স ফি 2000 টাকা। 2000 টাকা আপনি বিকাশে সেন্ড মানি করে পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড হতে পারবেন। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন ইনশাল্লাহ। যদি ক্লাস মিস করেন, 3 মাসের ভিতর কোর্স কমপ্লিট করতে না পারেন, পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে পড়তে চাইলে আপনি পড়তে পারবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2000 টাকা। এই 2000 টাকার ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। ফ্রি ক্লাস হচ্ছে জাস্ট কয়েকটা ডেমো ক্লাস, বাট এটাও আমি কোর্সের মতো করেই নিচ্ছি, এটা সবার জন্য উন্মুক্ত থাকে। পার্থক্যটা কি পেইড কোর্সের সাথে? পেইড কোর্সের প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে হবে। সেখানে টোটাল 70টা ক্লাস, হিউজ ক্লাস। সেখানে 2 ওয়ে কমিউনিকেশন থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, প্রাইভেট ফেসবুক প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেটার মাধ্যমে প্রতিদিন আমি আপনাদের ম্যাটেরিয়ালস দিব, প্র্যাকটিস করবেন, লাইভ ক্লাস আমি নিব। এটা যার পার্সোনালি যে কোনো প্রবলেম আমি আপনাকে সলভ করে দিব। এটা হচ্ছে পেইড কোর্সের বেনিফিট। আবারও বোঝেন, এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট। ভাষা শিখতে গেলে আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। আমি বারবার আপনাকে বলছি, একটু চর্চা করেন। একবার শিখে নিতে পারলে আপনি তো এটা আর ভুলবেন না, সারা জীবন আপনার একটা সম্পদ বা অ্যাসেট হয়ে থাকবে। হ্যাঁ, সো প্রত্যেকটা ক্লাস এইভাবে স্ক্রিন শেয়ার করে নিব। ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে ক্লাস শেষে আপনি রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল পাবেন। কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখে নিতে পারবেন। আপনারা যারা এখানে ফ্রি ক্লাস করছেন, আপনাদেরও কিন্তু আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল আমি দিচ্ছি। পেইড কোর্সে আসলে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাবেন এবং সেটা আপনার কাছে আপনি রাখতে পারবেন। এবং টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস দ্যাট ইউ উইল গেট ফ্রম হেয়ার। এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। একটা কথা বারবার আপনাদেরকে বলছি যে আমরা ইংলিশ পারি না কেন? আমরা ধারাবাহিকতা মেনটেন করি না। আপনাকে জানতে হবে আমি শুরুটা কোন জায়গা থেকে করব, কোথায় শেষ হবে, এই ল্যাঙ্গুয়েজে কোন টপিকের সাথে কোন টপিক রিলেটেড বা কানেক্টেড। যেমন আমি আজকে প্যাসিভ দেখালাম, প্যাসিভের স্ট্রাকচার দেখালাম। আপনি যদি টেন্সের স্ট্রাকচার না বোঝেন, প্যাসিভ কি বুঝবেন? টেন্সটা বুঝতে পারলে প্যাসিভ বোঝাটা অনেক সহজ হবে আপনার কাছে। সো একটার সাথে একটা টপিক কানেক্টেড বা রিলেটেড, এই ধারাবাহিকতা মেনটেন করে আপনারা এখানে শিখতে পারবেন। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। আপনি ইউনিভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, অফিসে একটা ভাইবা ফেস করতে পারেন, অডিয়েন্সের সামনে কথা বলতে পারেন, নিজের মতো করে যে কোনো কিছু, একটা প্যারাগ্রাফ, রিপোর্ট, সিভি ফ্রি হ্যান্ডে লিখতে পারেন। এর জন্য যে বেসিক গ্রামারটা দরকার সেটা দিব। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। এখানে ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগবে আপনি সেগুলো এই ক্লাসগুলো থেকে পাবেন। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ এগুলো থাকবে। এরপর 40 থেকে 50, 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। এই যে আজকে যে রাইটিং এর ক্লাসটা দেখালাম, এরকম 10টা মাস্টার্স রাইটিং এর ক্লাস থাকবে, যেখান থেকে আপনি রাইটিং এর পার্টটাকে ডেভেলপ করতে পারবেন। আপনারা যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা যারা আইএলটিএস এর প্রিপারেশন হিসাবে নিচ্ছেন, আমার এই ক্লাসগুলো কিন্তু আইএলটিএস এর জন্য অনেক 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 ইফেক্টিভ হবে। কারণ আহ, অনেকে আমার কাছে ক্লাস করে, কোর্স করে, ইংলিশটা শিখতেছে, নেক্সট আইএলটিএস এক্সাম দিবে এর জন্য। তো সেই রিলেটেড অনেক কিছু আমি পড়িয়ে থাকি। এরপর লাস্টের 20টা ক্লাস থাকবে ওরাল প্র্যাকটিস, অর্থাৎ আপনার মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, জড়তা কাটানোর জন্য। প্রতিদিন ক্লাসে বসেই কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন সার্টেন টপিকের উপর আপনি স্পিকিং করবেন। সো এইভাবে যদি আপনি করেন, আপনি কেন পারবেন না? উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং,
রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এবং আমি কিন্তু এই সুযোগটাও দেই, যেটা সবাই দেয় না। আপনি যদি একসাথে না পারেন, আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1,000 টাকা 1 মাসের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যারা পারবেন একসাথে, তাহলে দিয়ে দিবেন, আপনি ফুল সবকিছুরই অ্যাক্সেস পাবেন। কোনো ঝামেলা থাকবে না। 01997356957, 09386899196, এই দুইটা নাম্বার। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পেও করতে পারবেন। আর আবারও আমি বলছি, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, আমি ধারাবাহিকভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে, গাইডলাইনের ভিতর থেকে যেতে চাই, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। ইনশাল্লাহ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের পিডিএফ রেকর্ড আপনি পাবেন। এছাড়া আমার নিজের লেখা একটা বই আছে, এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। আজকে আপনারা অনেকেই বইটা পারচেস করছেন। বাট এটা যারা, যাদের ইচ্ছা, আপনারা নিতে পারেন, আর না নিলেও সমস্যা নাই। বাট যদি পারেন, আমি ওটা অনুরোধ করবো, আপনারা তো দেখছেন আমি ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, কিভাবে নেই, কিভাবে শেখাই। একটা ব্যাচ শুরু হলে আরেকটা নতুন ব্যাচ শুরু করা অনেক সময়ের ব্যাপার, ওইভাবে হয়ে ওঠে না। আপনার হাতে সময় না থাকলেও যদি আপনি ভর্তি হয়ে থাকতে পারেন, আপনি আমাদের প্রাইভেট গ্রুপগুলোর ভিতরে থাকবেন, টাচে থাকবেন। মনে করেন আপনি লাইভ ক্লাসে জয়েন করার মতো টাইম আপনি পাচ্ছেন না, তারপরেও কিন্তু প্রতিদিন যে প্র্যাকটিসটা হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনার সারাদিনের ভিতর কি আপনি 20 মিনিট ফ্রি থাকেন না? সেই টাইমটুকু আপনি এখানে দেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আমি সেভাবেই, আর এটা তো আমি বারবার বলছি, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সেই প্র্যাকটিসটা আমি করাবো। যারা একদম বেসিক লেভেলে একদম দুর্বল আছেন, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আহামরি ব্রেন লাগে না, এটা কোনো রকেট সায়েন্স না, প্র্যাকটিসের মাধ্যমে এটা ডেভেলপ করা যায়। তো যে কেউ এটা করতে পারবেন। সেভাবেই ধারাবাহিকভাবে আমি শেখাবো, আপনারা থাকলে সবকিছু বুঝতে পারবেন, পাবেন। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল, রাইটিং এর উপরে ফুল কোর্স আছে এই ক্লাসের ভিতরে, এই কোর্সের ভিতরে। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি কথা বলবো। যারা ভর্তি হবেন আগামীকালকের ভিতর ভর্তি হয়ে জানাবেন, তাহলে শুরু থেকে আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।